নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল গল্পকথায় দেবশ্রীতে আপনাদের স্বাগত। আজ শুরু করব সুচিত্রা ভট্টাচার্যের আমি রায়কিশোরী উপন্যাসের প্রথম পর্ব। আমি রায়কিশোরী মিত্র। মিত্র নাকি চৌধুরী? কোনোটাই নয়। আমি রায়, শুধুই রায়, রায়কিশোরী। নামটা শুনেই ভাবতে বসবেন না আমি অপরূপ সুন্দরী, বৃন্দাবনের সেই কৃষ্ণ প্রেমিকাটির মতন। একেবারেই নয়। নেহাতি সাধারণ সাদাসাপ চেহারা আমার। টিপিক্যাল বাঙালি মেয়েদের যেমন হয় আর কি। ফোলা ফোলা ঠোঁট, একটু চাপা গায়ের রং, গাল দুটো টোপা টোপা। নাকটাও তেমন ধারালো নয়, তবে চোখ দুটো বলতে নেই, বেশ সুন্দর। টানা, বড় বড়, চিতল হরিণের যেমন। কথাটা আমার নয়, লোকের। লোকে বলে আমার চোখ নাকি মুখের আগে কথা বলে, কাঁদে, হাসে। হবেও বা। মা বলে এ চোখ আমি নাকি আমার ঠাকুমার কাছ থেকে পেয়েছি। তার সঙ্গে অবশ্য দেখা হয়নি আমার। আমি জন্মাবার আগেই তিনি চলে গেছেন। ছবি দেখেছি একটাই, বিয়ের পরপরই বোধহয় তোলা, এক গাদা গয়নাগাটি পরে দাদুর সঙ্গে। দুজনেই সেই ঐতিহাসিক পোজ। একজন লাজুক চোখে চেয়ারে বসা অধুমুখ নায়িকা, অন্যজন হাতলে ঠেস দিয়ে মুক্তির প্রমথেশ বড়ুয়া। আহা, কি রূপ ছিল বটে ঠাকুমার। তো সেই রূপ তিনি ভাগ করে দিয়েছিলেন নিজেদের ছেলে মেয়েদের মধ্যে। বড় পিসি পেয়েছিল ডালিম ডালিম রং, ছোট পিসি হাত পায়ে নিটোল গড়ন, বাবা চোখ, কপাল আর নাকের খানিকটা, জেঠু ঠোঁট আর চিবুকের ভাগ। বাবা আর জেঠুর চেহারার বাদবাকিটা দাদুর মতন। লম্বা লম্বা হাত পা, লোমশ বুক, সামনের দিকে ঝুঁকে পড়া শরীরে সামান্য কুঁজো ভাব। আমাদের মধ্যে ভাইয়াটা দেখতে হুবহু বাবার মতন হয়েছে। গোঁফ দাড়ি উঠতে না উঠতে বুক জুড়ে কচি নরম ঘাস। দাদা অন্যরকম। ওর চেহারায় মা আর মামার বাড়ির আদরই বেশি। গোলগাল, মিষ্টি মিষ্টি। আমারও বেশিরভাগটা মার মতন। একমাত্র চোখ দুটোই কিভাবে যেন ঠাকুমা থেকে বাবা হয়ে আমার কাছে চলে এসেছে। এভাবেই বুঝি পূর্বপুরুষেরা নিজেদের টুকরো টুকরো করে ছড়িয়ে রেখে যায়। মোট কথা হলো দেখতে আমি মন্দ নয়। চোখ না ফেরাতে পারার মতো না হলেও লোকে তাকিয়ে দেখে। কোনো কোনো সময় ওই তাকানোটা আমার ভালোই লাগে। কখনো কি বিরক্তি, কি বিরক্তি। এখনই যেমন দেখুন না, ঠিক আমার সামনে বসা লোকটাকে। পোশাক আশাকে দিব্যি ভদ্রলোক, চোখে ফটোসান, কোলে ভিআইপি। দেখুন কেমন ফুক ফুক সিগারেট টানছে আর হ্যাংডা চোখে তাকাচ্ছে আমার দিকে। ছেলেদের কোন দৃষ্টির কি মানে আজকাল আমি খুব বুঝতে পারি। লোকটা আসলে আমাকে দেখছে না, একটা মেয়ে মানুষ দেখছে। 16 থেকে 70 সব বয়সের পুরুষ মহিলা দেখলেই চোখ দুটোকে বাগে রাখতে পারে না। কেউ ড্যাব ড্যাব তাকায়, কেউ আরে ঠাড়ে। পুরুষদের নানা রকম দৃষ্টিতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি আমি। গর্ত থেকে বাইরের আলোয় বেরিয়ে আসার এই এক বিরাট প্লাস পয়েন্ট। কত কিছু যে জানছি, শিখছি। ছেলেরা চিরকাল মেয়েদের দেখবেই, নানান মন নিয়ে, নানান কামনা। দেখুক গে যাক। আমার অস্বস্তির জন্য তো আর প্রকৃতির নিয়ম বদলে যেতে পারে না। ওদিকে দেখুন, কম্পার্টমেন্টের ওপাশের ওই লোকটাকে। ধুতি শার্ট পরা, চর্বিসার শরীর, মাথায় অল্প টাক। ইস, কি লোভী চোখের সামনের বসা বউটাকে গিলছে। ব্লাউজ তুলে কুলের ঘ্যান ঘ্যানে বাচ্চাটিকে বউটি দুধ খাওয়াচ্ছে। আপনি বলুন, এ সময় কি পুরুষদের চোখ ফিরিয়ে নেওয়া উচিত নয়? বেচারি যতবার আঁচল টেনে ভরা স্তন ঢাকে, বাচ্চা গুঁতো মেরে সরিয়ে দেয়।
দুবার ফটাফট চাটিও মারলো ছেলেটার মাথায়। আধা গরিব মতো বউটার গায়ের দুপাশে আরো দুটো, একটা বছর পাঁচেকের, আরেকটা আরো ছোট। দুজনেই লেবু লজেন্সের জন্য সুর ধরেছে। বউটা কোন দিকে সামলায়, তিনটে বাচ্চা না নিজের লজ্জা? ওপাশে বসা চোয়ারে মার্কা লোকটাকে দেখুন, নির্বিকার ঘুমোচ্ছে, নিখাত স্বামী, মনে হয় কোনো কারখানায় কাজ করে। হকারটা কাছে যেতে বউটা তাকে দুবার ডাকলো, আধখানা চোখ খুলে আবার বেমালুম টুলছে। বাচ্চা সামলানোর দায় তার কি বলুন? পরপর তিনটিকে পৃথিবীতে এনে দিয়েছে, এই না ঢের। বউ আছে কি জন্য? যাবতীয় ম্যাও সামলাতে। ওমা, কল্যাণী এসে গেল নাকি? কি কাণ্ড, এরই মধ্যে এতটা রাস্তা চলে এলাম। মনের ঝড় সময়কে কেমন উড়িয়ে নিয়ে চলে দেখুন। কল্যাণীতে মাত্র 4-5 জন নামলো, উঠলো জনা 10। তার মধ্যে আবার 3 জন হকার। আজকাল লোকাল ট্রেনে প্যাসেঞ্জারের চেয়ে হকার বেশি। ধূপওয়ালা উঠেই একটা মোটা কাঠি জ্বালিয়ে ফেলেছে। আজ কামরায় লোক এত কম কেন বলুন তো? ওহো, আজ যে রবিবার, দেখো কাণ্ড, এত কেন বেখেয়াল হয়ে গেছি। বাড়ি থেকে ওরকম পালিয়ে আসার জন্য কি? পালিয়ে আসাই তো। মাঝে মাঝে কি যে হয়ে যায় আমার। দাদাটা কি ভাবলো কে জানে। বাবা মাও ভীষণ অবাক হয়ে গেছে। অবাক হওয়ারই কথা, আচমকা কাল রাত্রিরে হাজির হয়েই সন্ধ্যাবেলা হুড়মুড়িয়ে বেরিয়ে এলাম। ওরা নিশ্চয়ই এতক্ষণে উল্টো পাল্টা ভাবতে বসে গেছে। এভাবে সকলকে ভাবনায় ফেলার কোনো মানে হয়? নিজের গালে দুটো থাপ্পড় কষতে ইচ্ছে করছে। আমার সমস্যা আমারই, এর জন্য দুনিয়া শুদ্ধ লোককে কষ্ট দেওয়াটা অন্যায়, করতর অন্যায়। এখনো হঠাৎ হঠাৎ এমন সব বালিকাসুলভ কাজ করে ফেলি। কাল অত রাতে আমাকে দেখে বাড়ি শুদ্ধ লোকে থতমত। বাবা তো ঘাবড়ে টাবড়ে একসা। কিরে তুই আজ? কি ব্যাপার? বোকার মতো হেসেছিলাম। কেন, আসতে নেই? তা নয়, এ শনিবার তো তোর আসার কথা নয়। আগে প্রতি সপ্তাহে একবার করে চলে আসতাম, আজকাল পেরে উঠি না। শনিবার রাতে পৌঁছই সোমবার ভোরে ফের রওনা দেওয়া, অসুবিধে হয়। সকালের লালগোলা শিয়ালদা পৌঁছতে সেই 10:30। অতএব ভোরের প্রথম কৃষ্ণনগর লোকালই ভরসা। তিনি যদি লেট করেন তো হয়ে গেল, কিছুতেই 10টার মধ্যে অফিসে গিয়ে হাজিরা দেওয়া যায় না। তাছাড়া একটা দিনের জন্য হুটোপুটি করে ছুটে আসাটাও বড় পরিশ্রমের। শুধু বাবা নয়, কাল আমাকে দেখে মাও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। বারবার উদ্বিগ্ন মুখে প্রশ্ন করে, তোর মুখটা তো শুকনো লাগছে কেন রে? শরীর ঠিক আছে তো? আমার চোখ মুখ কি সত্যি এমন অন্যরকম লাগছিল? কাছের লোকেরা অল্পতেই বেশি ঘাবড়ে যায়, তার উপর আমাকে নিয়ে যখন দুশ্চিন্তা তাদের আছেই। দাদাও আর চোখে বারবার লক্ষ্য করছিল আমাকে, ভাবটা এমন আমার হঠাৎ হাজির হওয়ার কারণটা চোখ দিয়েই বুঝে নেবে। মুখে অবশ্য বলছিল না কিছুই। সারা সকাল টেপে রবীন্দ্রসঙ্গীত বাজল, হেমন্ত আর দেবব্রত বিশ্বাসের গান। আজ ছুটির দিন, ওর বেলা অবধি ঘুমানোর কথা। মা কোন ভোরে বিছানা ছেড়েছে, উঠেই হাঁক ডাক, তাই শিগগিরই চা নিয়ে আয়। মাকে বলল, আজ তোমার মেয়ের অনানে একটু ভালো খাওয়া দাওয়া হয়ে যাক, ঘি ভাত আর মাংস। ভাইয়া সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে, মাংস নয়, চিংড়ি মাছের মালাইকারি, অনেকদিন চিংড়ি মাছ খাইনি। বাবা ভাইয়াকে বলল, তুই থাক বুড়ো, আজ আমি বরং বাজারে যাই। এই জন্যই বারবার কৃষ্ণনগরে চলে আসতে ইচ্ছা করে আমার। কি নরম একটা ভালোবাসার উত্তাপ ছড়িয়ে থাকে এখানে। আমার বাবা মা দাদা ভাই সবাই যেন শুধু দিতেই ব্যস্ত। কিভাবে যে যত্ন করে। হোস্টেলে খাবার দাবার বেশ খারাপ, একবেলা মোটা চালের ভাত আর একবেলা রুটি, সঙ্গে যা হোক তরকারি, স্বচ্ছ ডালের জল আর ফ্যাসা কিংবা বেলে মাছের ঝাল।
কত রকম অদ্ভুত অদ্ভুত মাছ খেতে শিখেছি কলকাতায় গিয়ে। আমাদের হোস্টেলে কদাচিৎ পাকা পোনা বা ইলিশ আসে, মাংস সপ্তাহে একদিন। কি করা যাবে, হোস্টেলে খাওয়া দাওয়া সর্বত্রই এরকম। বাড়ির লোকেরা সে কথা জানে। আমি বাড়ি এলেই তাই ভালো মন্দ খাওয়ার ধুম পড়ে যায়। কি ভালো যে লাগে তখন। চিংড়ি অবশ্য আজকে পাওয়া যায়নি বাজারে, বদলে বাবা ইয়া ইয়া দুটো মুরগি এনে হাজির। আমি মুরগি ভালোবাসি, তো মা রান্নাঘরে মুরগি তোলে না বলে ভেতরের বারান্দায় উনুন বার করা হলো। খাবার টেবিল সরিয়ে সেখানেই রান্না বান্না, গরম গরম মাংসের ঝোল আর ভাত। মার রান্নায় জাদু আছে। দাদা ভাইয়া গপ্পা গপ খেতে লাগবে। আমার ঠিক মন বসছিল না খাওয়ায়। মাথায় তখন একটাই চিন্তা, কেন বোকার মতন চলে এলাম কলকাতা থেকে? এখনো কেন এত বোকা রয়ে গেছি আমি? নিজেকে নিজে প্রাণ ভরে বকাবকি করছিলাম। মা জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে বলতো? ভালোভাবে খাচ্ছিস না কেন? অফিসে কিছু হয়েছে? না তো। তবে? তবে আবার কি? হোস্টেলে কোনো গন্ডগোল হয়েছে? উহুম। আমি প্রাণপণে ওদের মধ্যে নিজেকে ফিরিয়ে আনতে চাইলাম। হোস্টেলে আবার কি হবে? ওখানে সবাই যে যান নিজের মনে থাকে। মা খায় দায় ঘুমোয় চাকরি বাকরি করে আর মাঝে মধ্যে শিশুদের মতো নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে। তোর সঙ্গে কেউ ঝগড়া করেছে? দূর, আমার সঙ্গে কারোর ভাবই নেই তেমন, তো ঝগড়া। বাবা বলল, ভাব করিস না কেন, 5 জনের সঙ্গে মিশলেও তো মনটা ভালো লাগে। এর কি উত্তর দেব? বাবা মা তো আর জানে না আমি এখন আগের থেকে কত বেশি সহজ হয়ে গেছি। ওফ, প্রথম প্রথম হোস্টেলে গিয়ে আমার সে কি ভয়। কলকাতার কিচ্ছু চিনি না, কাউকে জানি না। রাস্তায় বেরোলে কেবলই মনে হয় এই বুঝি হারিয়ে গেলাম। হোস্টেল থেকে অফিস, অফিস থেকে হোস্টেল, এইটুকুই যাতায়াত করতে কি ভয়ানক শঙ্কা। অজানা কথা যার কথা ভাবলেই বুক জুড়ে ডুবডুব হয়। নিজেকে কি একা লাগতো তখন। কত রাত নিঃশব্দে হু হু করে শুধু কেঁদেছি, কাঁদতাম আর ভাবতাম আমার জীবনটাই কেন এরকম হয়ে গেল। এই দেখুন, কথায় কথায় কোথায় চলে যাচ্ছি। আমার এই এক স্বভাব, খালি পেছন ফিরে দেখা। কবে যে শুধুই সামনে তাকাতে শিখবো। ট্রেনটা এখন কোথায় থামলো দেখুন তো। ওহো, নৈহাটি। গাড়ির আগে সময় ছুটছে দেখি। শিয়ালদা পৌঁছতে আরো ঘন্টাখানেক। এরকম ফাঁকা ট্রেনে বসে থাকতে দারুণ লাগে, তাই না? হু হু করে হাওয়া ছুটছে আমাল দামাল। দুপাশের ঘন অন্ধকার কেটে ট্রেনটা যেন পাখির মতন ডানা মেলে উড়ে যাচ্ছে। চলো চলো চলো, কে কোথায় যাবে, চলো। অন্ধকারকে পিছনে ফেলে ঠিক ঠিক আলোর স্টেশনে পৌঁছে দেব তোমাদের। আমার সামনে বসা লোকটা হালিশহরে নেমে গেছে, নিশ্চিন্ত। এ পাশটায় এখন আমি ছাড়া একজন, দুজন, মোট 7 জন। বাবা মা ছেলে মেয়ে মিলিয়ে একটা গোটা পরিবার উঠেছে। ওইদিকে যেখানে মোটা লোকটা বসেছিল সেখানে একজন একজোড়া কপত কপতি। ছেলেটা এমন ভাবে ঝুঁকে আছে মেয়েটার দিকে যে মেয়েটার মুখ একটুও দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রেম করা ব্যাপারটা কি রকম? কি এত কথা বলে প্রেমিক প্রেমিকারা? হাসছেন? না মশাই, সত্যি বলছি। আমি কেবল মনে মনেই একজনকে, বিশ্বাস করুন, প্রমিস, তাকে খালি স্বপ্নই দেখে গেলাম। আরবি ঘোড়ায় সওয়ার হয়ে সে রাজপুত আমার কাছে এলো আর কই। পরিবর্তে থাক, অনিমেষের কথা ভাবতে আমার একটুও ভালো লাগে না। কার কথা তাহলে ভাবি? নীলাঞ্জন নয়, অনিমেষ নয়, তবে কি সিদ্ধার্থকে ভাববো? ছি,
পুরুষের চিন্তা ছাড়া আর কি কিছু ভাবনা নিয়ে থাকতে নেই? আমাদের মতো মেয়েরা বুঝলেন এখনো বড্ড পরনির্ভর। কাউকে একটা জড়িয়ে পরগাছা হয়ে বেঁচে থাকতে ভালোবাসে বেশি। বোকার মতো নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে। আচ্ছা, আপনার কি মনে হয় সিদ্ধার্থ হঠাৎ এভাবে আমার পেছনে লেগে আছে কেন? আমার মতো একটা বিয়ে ভাঙা মেয়ের জন্য? কে জানে, আমার ইতিহাস জানার পর বোধহয় করুণা জেগেছে মনে, কিংবা নিছক শারীরিক মোহ। অসম্ভব, ওই ফাঁদে আমি আর পা দিচ্ছি না। একেবারেই যথেষ্ট শিক্ষা হয়েছে। যা খুশি ভাবুন আপনারা, আমার এখন সব মেঘের রঙই সিঁদুর মনে হয়। স্বপ্নভঙ্গের যন্ত্রণা বড় দুঃসহ। যেরকমই হোক, অনিমেষকে নিয়ে একটা রঙিন জীবনের কল্পনা তো ছিল, একসময় যেমন সব মেয়েদের থাকে। আসলে কি জানেন, আমাদের মনে ছেলেবেলা থেকে স্বামী, সংসার, প্রেম, ভালোবাসা ইত্যাদি সম্পর্কে এক ধরনের ধারণা বুনে দেওয়া হয়, অনেকটা মাকড়সার জাল বোনার মতো। খেলনাবাটি, পুতুল ঘর এসব থেকেই সেই বুননের শুরু। শূন্যে ঝুলন্ত অবস্থায় সূক্ষ্ম জালটা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই আমরা। ভাবি, পাতলা সুতোয় ভাসমান এই ঘর গৃহস্থালি বুঝি আমার স্বর্গ। অবশ্য স্বর্গ বলে আদৌ যদি কিছু থাকে, সুতো ছিঁড়লে কে যে কোথায় ছিটকে যায়। না রে ভাই, সে জাল একবার যখন ছিঁড়ে গেছে নতুন করে আর তা বুনতে চাই না। বেশ আছি। তবু একান্তই যদি নতুন করে শুরু করতে হয়, তবে সিদ্ধার্থ কেন? কেন নীলাঞ্জন নয়, যার কথা কোনোদিন কাউকে মুখ ফুটে বলতে পারিনি, যার কাছে কৈশোরের স্বপ্নগুলো মনে মনে গচ্ছিত রেখে একদিন চলে গিয়েছিলাম কৃষ্ণনগর ছেড়ে অন্য এক নতুন ঠিকানায়। দেখুন, দেখুন কি নির্লজ্জ আমার মনটা, দেখুন। পাছে সিদ্ধার্থ প্রেম নিবেদন করে বসে এই ভয়ে কাল পালিয়ে গিয়েছিলাম কলকাতা ছেড়ে। আজও কৃষ্ণনগর ছেড়ে ছিটকে এসেছে নীলাঞ্জনের মুখোমুখি হওয়ার আশঙ্কায়। তবু লজ্জাহীন ভাবনা জুড়ে সেই সিদ্ধার্থ আর নীলাঞ্জন, নীলাঞ্জন আর সিদ্ধার্থ। আমি আসলে একেবারেই একটা বিশ্রী রকমের নির্বোধ। অনিমেষ অত বড় ধাক্কাটা দেওয়ার পরও যার চৈতন্য ফেরে না, মেয়েরা বোধ হয় এইরকমই। জেনে বুঝেও ফাঁদে পা দিতে কি যে আনন্দ মেয়েদের। কোথায় এখন আরো ভালো চাকরির চেষ্টা করব, নিজস্ব নির্ঝঞ্ঝাট শান্ত একটা আস্তানার কথা ভাববো, সুন্দর নিশ্চয়তা আনবো জীবনে, তা নয়। ঘেন্না 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 এইসব ভাবনা, ধিক্কার আমার মতিগতিকে। উহ, কি কুৎসিত বেসুরো গান ধরেছে অন্ধ ভিখারিটা, শুনুন। প্রতিটি লাইনের শেষে আবার হাড্ডিসার বাচ্চা সঙ্গীটি নাকি গলার দোহার। কীর্তনের সঙ্গে নজরুলের রোমান্টিক গান, ভাবা যায়? এ গাইল ফোটে যে ফুল আধার রাতে, সঙ্গে সঙ্গে পোঁ ধরলো রাতে। অসহ্য। ব্যারাকপুর থেকে আবার একটি ইঁদুর শিকারী উঠে যায়। তার সুর আর ভিখিরির সুর মিলেমিশে বিচিত্র বিচিত্র সব পংক্তি হয়ে যাচ্ছে, দেখুন। অন্ধকারে এসেছিলেন, কেটে দিল, কেটে দিল, সব কিছু কেটে দিল। থাকতে আধার যাই চলে যাবার আগে র্যাটকিল নিতে ভুলবেন না। ক্ষণকালের হয়েছিলে এসেছিল, সে আপনার বিছানায় এসেছিল, চিরকালের নাই হলে ছারপোকাকে থাকতে দেবেন না, খবরদার। ব্যারাকপুর থেকেই বেশ ভিড় হতে শুরু করেছে কামরায়। এখন বেশ কিছু লোক দাঁড়িয়ে। এক মহিলা আমাদের সিট দুটোর মাঝখানে দিব্যি কায়দা করে জায়গা করে নিয়েছে। ভাগ্যিস জানলার ধারটা একটু আগে পেয়ে গেছি। ভিখিরিটা মহিলাকে ঠেলে আমার দিকে এগিয়ে আসছে। বাচ্চাটা সামনে এসে কটকটি বাজালো,
কটাকট কটাকট, সুর তাল কোনো জ্ঞানই নেই, হাত পেতে ঠায় দাঁড়িয়ে আছে। দেব না, দেব না, কিছুতেই আমি ওদের পয়সা দেব না। বাইরের অন্ধকারটার দিকে তাকিয়ে থাকবো এখন। শুধু তো আর অন্ধকার নয়, বাইরে কোথাও কোথাও আলোও আছে, আবছা। বেলঘড়িয়া দমদমের মাঝখানে সিগন্যালে আটকে আমার কৃষ্ণনগর লোকাল। একটু দূরেই সার সার আলো। বাঁ দিকের পাগলা গারদ আর কালো ঝুল গাছগাছালিগুলো পেরিয়ে গেলেই ঝলমলে আরেকটা স্টেশন এসে যাবে। তারপর কলকাতা আর কতক্ষণ। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমি রায়কিশোরী উপন্যাসটির প্রথম পর্ব। এরপর আসবো উপন্যাসটির দ্বিতীয় পর্ব নিয়ে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। পাঠ কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিজে ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। অনেক ধন্যবাদ সবাইকে।